কোটার পক্ষে রাষ্ট্র ছিল, সে কোটার পক্ষে জনগণ ছিল, আমরাও ছিলাম, আমরা আছি। কিন্তু আমি এই ছাত্রদের বলতে চাই, আপনাদের কোটা আন্দোলনকে ঘিরে আপনাদের ঘাড়ে বন্দুক রেখে যারা আপনাদেরই মতো বাংলাদেশের অন্য সন্তানদের উপর গুলি বর্ষণ করছে। দেখলাম ছাত্রদের আন্দোলন আর ছাত্রদের হাতে থাকলো না। ছাত্রদের আন্দোলন যখন তৃতীয় পক্ষের হাতে চলে গেল, তখনই আপনারা লক্ষ্য করেছেন, তখনই দেশ ধ্বংসের পরিকল্পনা শুরু হলো। আজকে বাংলাদেশের যে এই সংস্কৃতি অঙ্গন থেকে আমরা মানববন্ধন করছি, চলচ্চিত্রের সূতিকাগার থেকে আমরা মানববন্ধন করছি, আমাদের চলচ্চিত্রের আরেকটা সূতিকাগার, যেটা বাংলাদেশের জন্মের সংস্কৃতি অঙ্গনের সূতিকাগার, টেলিভিশন জ্বালিয়ে দেওয়া হলো। মুক্তিযুদ্ধের সমস্ত আর্কাইভের যত ফুটেজ ছিল সেগুলো ধ্বংস করার জন্য সেখানে অগ্নিসংযোগ করা হলো। রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে, রাষ্ট্রের মেধাবী সন্তানদের লাশ রাস্তায় ফেলে, দৌড়ে গিয়ে পুলিশ অফিসারকে পিটিয়ে মারে, সাংবাদিকের হাতে তো ক্যামেরা, তাকে কেন মারতে হবে? কোটা আন্দোলনকারী সত্যিকারের যে ছাত্ররা রাস্তায় আছে তাদেরকে বলছি, এই দায় আপনারা নেবেন না, এই সুযোগ আপনারা দেবেন না। আপনাদের আন্দোলনকে ছিনতাই করে যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, যারা বিদেশিদের মদত দিয়ে চক্রান্তকারীদের ইশারায় ক্ষমতায় যেতে চায়, বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়, বাংলাদেশে হত্যাযজ্ঞ করতে চায়, বাংলাদেশে ধ্বংস করতে চায়, সেই রাষ্ট্রদ্রোহীদের হাতে পুতুল আপনারা হবেন না। তার পিছনে কারা কাজ করছে, বহুদিন ধরে এই ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র আর চলবে না। যেভাবে হোক আমি অনুরোধ করব, আমি ছাত্রছাত্রীদের তোমাদের প্রতি অনুরোধ থাকবে, তোমাদের নিজের জীবনকে বিপন্ন করো না। তোমাদের সংসার, তোমাদের বাবা মা, তোমাদের ভাই বোনরা তোমাদের মুখের দিকে তাকিয়ে আছে। তোমরা আগামী ভবিষ্যৎ, আগামী দিনের দেশের ভবিষ্যৎ তোমরা। সুতরাং এইভাবে তোমাদের নিজের জীবনকে বিপন্ন করে নিজের জীবনকে। আমি চাই যে সব কিছু শান্ত হোক, সুন্দর হোক, সবার দাবি দেওয়া নিশ্চয়ই মানা হবে, সবার বিচার অবশ্যই হবে এবং তার জন্য সময় দিতে হবে। আমরা যদি সবাই মিলে রাস্তায় নেমে একটা সহিংসতা শুরু করি, এটা তো কারোর জন্যই মঙ্গল না। আপনি ভাবেন যারা প্রান্তিক মানুষ আছেন বা যারা কৃষক শ্রমিক ভাই বোনেরা আছেন, যাদের প্রতিদিনের খাবার জোগাড় করতে রাস্তায় নামতে হয়, তাদের কথাটা ভাবেন। দেশের আজকে কি অবস্থা, আমরা যদি সবাই এটাকে কি বলে আগুন দিতে থাকি, তাহলে তো সবার জন্যই ধরেন অনেকটা গাছে বসে গাছের ডাল কাটার মতো অবস্থা হচ্ছে। সো আমরা সেটা চাই না। আমাদের বন্ধুরা ভাইরা কি ভাবছে সেটা নিয়ে পরেও কথা বলা যাবে, অনেক সময় আছে, যদি বেঁচে থাকি নিশ্চয়ই কথা হবে। আর আপনারাও চিনে রাখেন কে কী বলছে, সবই তো সময় বলবে। আপনি তো অনেকগুলো আন্দোলন দেখেছেন আসলে রাজপথে, আপনাদের সময় থেকে শুরু করে পর্যায়ক্রমে এইবারের এই আন্দোলনটা এবং যে পরিমাণ মৃত্যুর সংবাদ আমরা শুনছি, দুইটা মিলিয়ে আপনি কি বলবেন? দেখেন, এর আগে অনেক মৃত্যু হয়েছে, এগুলো বলতে হলে পলিটিক্যাল কথা বলতে হবে, আমি ওগুলো বলবো না। আমি বললেই আবার আরেকটা ঝামেলা হবে, আমি সেই ঝামেলাটা যেতে চাচ্ছি না। আমি চাচ্ছি আমরা সবাই শান্ত থাকি, কোনো ঝামেলা চাই না ভাই। আমাদের সন্তানরা তাদের ঘরে ফিরে যাবে। 90% মেধার ভিত্তিতে আপনার এই মূল্যায়ন হবে। 7% মুক্তিযোদ্ধা, অনগ্রসর, প্রতিবন্ধী, তারাও তো আমাদের ভাই, তাদেরকে কে দেখবে? অনগ্রসর, প্রতিবন্ধী, তাদেরকে তো দেখতে হবে। তারাই আমার বাংলাদেশ, এই বাংলাদেশ গরিব দেশ, বুঝতে হবে সবাইকে। তাদেরকে বাদ দিয়ে আমি তো মনে করি অনগ্রসর প্রতিবন্ধীদেরকে 2% দিলে আমি খুশি হতাম। তাদেরকে কে দেখবে? আজকে একটু দেখুন, আপনি পার্সোনালি চিন্তা করুন, এটার তো ছাত্ররা কেউ আমার মনে হয় বলা উচিত। তাদেরকে আমি আবারও স্যালুট করি যে তারা জনগণকে একটা মেসেজ দিতে চেয়েছে যে আমরা পরিবর্তন চাই, কিন্তু ধ্বংস চাই না। ধন্যবাদ। আমি শুধু বলতে চাই যে কোনো মানুষ কারো না কারো দ্বারা তো প্ররোচিত হচ্ছে, কেউ সরলভাবে, কেউ জেনে বুঝে, কেউ না জেনে, কেউ পরোক্ষভাবে, কেউ প্রত্যক্ষভাবে। এখন এটা যারা করছেন তাদের বিবেকের কাছে আমি ছেড়ে দিচ্ছি। আজকে আপনার যে লাশ দেখে লাশের কথা বলছে, সে লাশের কথায় বঙ্গবন্ধু কন্যাও কাঁদছেন, আমরাও কাঁদছি, সবাই একই কথা বলছি।
আমার বিবেক জাগ্রত হয়েছে বলে আমি এখানে আছি, আমার বিবেক জাগ্রত হয়েছে বলে আমি লিখছি, বলছি। আমার বিবেক জাগ্রত হয়েছে বলে শিশুটির মৃত্যু যেমন আমাকে নিদ্রাহীন করে, আমার বিবেক আছে বলে আমার সাংবাদিক মৃত্যু আমাকে নিদ্রাহীন করে, আমার মেধাবী ছাত্রের মৃত্যু আমাকে নিদ্রাহীন করে, আমার ইউনিফর্ম পরা পুলিশ অফিসারের মৃত্যু আমাকে নিদ্রাহীন করে, এবং আমার লাল সবুজের পতাকা আমার বাবা আমাকে দিয়ে গেছে, আমার মুক্তিযোদ্ধা পিতার দেওয়া লাল সবুজের পতাকা, মুক্তিযোদ্ধাদের দেওয়া পতাকা, সেটা আমাকে নিদ্রাহীন করে। আমার সোনার বাংলা, আমার জাতীয় সঙ্গীত পাল্টাবে, সেটা আমার নিদ্রাহীন করে। আমার যখন রাষ্ট্রীয় সম্পদ, আমার যে ট্যাক্স আমরা দেই, সেই ট্যাক্সের টাকায় যে রাষ্ট্রীয় সম্পদ হয়েছে সেটা যখন ধ্বংস হয় তখন আমাকে নিদ্রাহীন করে, এবং আমার তখন ভয় করে যে আন্দোলনকে ছিনতাই করে, এই আন্দোলন যেখানে ছাত্রদের দাবি হয়ে গেছে ক্ষমতার উৎখাতের দাবি, ক্ষমতার দাবি, নীল নকশা চক্রান্ত, তখন আমার মনে হয় যে এই চক্রান্তগুলো আসলে যেখানে যাচ্ছে, আজকে আগামী 1 বছরও মেট্রো রেল ঠিক হবে না। তো মেট্রো রেল যদি ঠিক না হয়, আপনি দেখেন সাধারণ যে মানুষগুলো মেট্রো রেলে যেত, তাদের অর্থনৈতিক সাশ্রয়ের কথা চিন্তা করেন, তাদের সময়ের যে ইকোনমিক্যাল ভ্যালু, তো সেটার চিন্তা করলে আপনি চিন্তা করেন টাকার অঙ্কে কত দূর আমরা হারিয়েছি। আর যে মানুষগুলো চলে গেছে, আপনি হয়তো 4টা মেট্রো রেল বানাতে পারবেন, কিন্তু একটা মানুষকে আপনি ফেরত আনতে পারবেন না। কাজে যারা এই আন্দোলনকে জিম্মি করে এই লাশের রাজনীতি করলো, তাদের বিচার হবে, আজ হোক কাল হোক, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে বিচার হবে, আল্লাহর কাছে বিচার হবে। আমরা বাংলাদেশের মানুষ নিশ্চয়ই বিচার দেখতে পাবো, কারণ আমরা যুদ্ধাপরাধীর বিচার দেখেছি, আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার দেখেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 7% মুক্তিযোদ্ধা অনগ্রসর প্রতিবন্ধী, তারাও তো আমাদের ভাই, তাদেরকে কে দেখবে? অনগ্রসর প্রতিবন্ধী তাদেরকে তো দেখতে হবে, তারাই আমার বাংলাদেশ। এই বাংলাদেশ গরিব দেশ, বুঝতে হবে সবাইকে। তাদেরকে বাদ দিয়ে আমি তো মনে করি অনগ্রসর প্রতিবন্ধীদেরকে 2% দিলে আমি খুশি হতাম। আর চাই না, আর দরকার নাই। তো নেমে আসাটাই তোমার জন্য সম্মানজনক, আমাদের জন্য সম্মানজনক। এ বিষয়ে আমার একটাই কথা, যদি দরজা খুলেই দেওয়া হয় তাহলে কুমিল্লায় আজকে তো হানাহানি কেন? কুমিল্লায় হানাহানি, গত 2 দিন খুলনায় হানাহানি হয়েছে, তার 2 দিন আগে অন্য জেলায় হানাহানি হয়েছে, গত রাতে উত্তরে হানাহানি হয়েছে কেন? এসবের একটা যদি অভিনয় থেকে বের হয়ে আসতে প্রখর ইচ্ছা হয়, তাহলে প্লিজ এগুলো সব বন্ধ করে তারপরে নেমে আসুন। তামাশা করে ছাত্রদের সাথে একদিকে বলছে মীমাংসা আসবে, আরেকদিকে তিনি পুলিশ বাহিনী দিয়ে। এক্স্যাক্টলি, আমি এটাই বলছি যে একদিক দিয়ে সে হচ্ছে হলো তামাশা করতেছে, একদিক দিয়ে সে মারতেছে, মানুষ মারতেছে, আর একদিক দিয়ে সে হচ্ছে হলো গণভবনে ডাকার নির্দেশ দিচ্ছে। যদি তোমার গণভবনে ডাকার নির্দেশই থাকে, যদি তুমি ডেকেই থাকো ছেলেপেলেদেরকে, তাহলে ওগুলো কেন বন্ধ করো না? সর্বশেষ সরকারের উদ্দেশ্যে কি বলতে? একটাই, এক দফা এক দাবি, 9 বুঝি না, একটাই দফা। চারিপাশে যা হচ্ছে তাই, সব পাশে যা হচ্ছে তাই, একটাই দফা এখন যে 9-6 আর বুঝি না, একটাই, তোমার সময় শেষ, নেমে যাও। আমরা সেখানে আমরা শান্তির পক্ষে আছে, এবং আপনারা সবাই জানেন গতকাল আমি ছাত্র আন্দোলনের সাথে ছিলাম। সেখানে কালকে কথা বলাতে, কালকে রাত 11টায় আমাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দেয় যে হিরো আলম, কালকে তুই ছাত্রদের পক্ষে কথা বলছিস কেন, ছাত্রদের পাশে কেন? কালকে রাত্রে 11টার দিকে কালকে আমাকে হুমকি দেয়, তারা মেরে ফেলে দেওয়ার হুমকি দেয়। আমার কল রেকর্ড আছে, এবং সেই লোকের আমরা সব কিছু ঠিকানাও বের করেছে। এই হুকুমদাতা কি আমি জানি না, আমি আপনাকে কল রেকর্ড দেবো। কালকে আমি ছাত্রদের পক্ষে কথা বলেছিলাম দেখে তারা আমাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে। আপনারা সবাই জানেন এরকম অনেকেই, আপনি এর আগে আমি কথা বলেছিলাম, ছত্রপতি আমাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু মারতে পারেনি। আমার মতো এক হিরো আলম গেলে কি হবে? হাজার হাজার ছাত্র আজকে লাশ হয়ে গেছে, হাজার হাজার আজকে পরিবার আজকে অসহায়। কই একটি হিরো আলম গেলে কিছু হবে না, কারণ সত্যের পক্ষে কথা আগেও বলেছিলাম, এখনো বলেছি, ভবিষ্যতেও বলবো।